আমার ভাই কানাই বৃন্দাবন থেকে নদিয়ায় গেছে। এদিকে আর একটা কথা বলবে, সে যখন ব্রজ ছেড়ে নদিয়ায় গেছে তো যেমন তার দেখতে ছিল নবদ্বীপে তেমন দেখতে আছে তো? না না না, তেমন আর নেই তো। ও ঠাকুর, তুমি কার কথা বলছো? ওই যে আমার ভাই কালো ছিল না, কালোটা আছে? না না, কালো আর নেই তো। কালো নেই? ও ঠাকুর, তোমার ভাই এখন আর কালো নেই। হ্যাঁ, বৃন্দাবনে কালো ছিল, কিন্তু নদিয়ায় কি কালো আছে মা? এবার আপনারা মিলিয়ে নেবেন যে কথাগুলো বলছে বৈষ্ণব। কি বলছে? তোমার ভাই আর কালো নেই গো ঠাকুর, তোমার ভাই নবদ্বীপে গিয়ে গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, ওই কালো কানাই এবার গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। গৌর বরণ, বাবা বাবা। আমার ভাইকে সবাই কালুয়া বলতো, আমি তো দাদা আমার একটু কষ্ট হতো, দুঃখ লাগতো, তা এখন আর কেউ কালুয়া বলে ডাকবে না। হ্যাঁ, যাক, খুব আনন্দ হচ্ছে দাদা বলে কথা। আমি অবশ্য আরেকটা কথা বলবে, আমার ভাই তো বৃন্দাবনে বাঁকা ছিল, বাঁকাটা আছে তো? না না, সেটাও এখন নেই। সেটাও নেই? ও ঠাকুর, তোমার ভাই নবদ্বীপে এসে এখন আর বাঁকা নেই, এখন ওই বাঁকা কানাই সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। তাহলে আমার ভাই এখন আর বাঁকা নেই? না, মোটে বাঁকা নেই। অবশ্য আর একটা কথা বলবে, এদিকে এসো। আরে এদিকে এসো না, কাছে এসো, কাছে এসো, বেশি জোরে বলা যাবে না, ভাইয়ের গুণের কথা আশেপাশে কত লোক আছে না, যদি শুনতে পাই। কাছে এসো, কাছে এসো। কাছে ডেকে নিয়ে ফিস ফিস করে বলছে, বলো না বৈষ্ণব, ও বৈষ্ণব, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, তখন থেকে করে কিনা, করে কিনা। আরে কি করে বলো, করে বলো, করে কিনা। রাগ করছো? তা করবে না, করে কিনা। বাবা, ও বৈষ্ণব, এত রাগ করো না। শোনো, এদিকে এসো, এদিকে এসো। করে কিনা। শোনো না, বলছি শোনো, বিরক্ত হচ্ছ নাকি? তা হবে না, করে কিনা। খালি করে কিনা, কি করে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবো। শোনো শোনো, অবশ্যই আস্তে আস্তে বলবো, হ্যাঁ, পাছে যেন কেউ শুনতে না পায়। কি করছে বা বিড় বিড় করে কানের কাছে বলছেনি, তাই চাঁদ। অবশ্যই আমার ভাই নবদ্বীপে করে কিনা, করে কিনা, কি কি করে, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে 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 কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা, ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাবে আছে কিনা। চুরি, ও ঘরে ঘরে ননি চুরি করে খেত, সেই কথা বলছো? না 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 না, চোরও নেই। তোমার ভাই এখন আর চোর নেই, এখন নবদ্বীপে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে চোরা কানাই সাধু হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে চোরা কানাই এবার সাধু হয়েছে।
সাধু হবে না কেন বাবা? চোর তো আর একা আসেনি বনমাজ এই নবদ্বীপে। কি চোর একা এসেছে? সঙ্গে আর কে এসেছে? রাধারানী। রাইকানো দুই দেহ এক হয়ে গৌর হয়েছে তো, তাই বলছে চোর সাধু সঙ্গ পেয়ে সাধু হয়ে গেছে। হরি বল। সাধু সঙ্গ পেয়ে চোর সাধু হয়ে গেছে, তার একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিয়ে শোনো। এক বনের ভিতরে 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করে, আর ঠিক সন্ধ্যা হওয়া মানে সকাল হবার আগে আগে, ভোর হওয়ার আগে আগে ওই তাড়াতাড়ি করে বনের ভিতরে একটা নদী আছে, সেখানে স্নান করে ওই বনের ভিতরে তাদের একটা থাকবার জায়গা আছে, কুটির আছে, তার মধ্যে সারাদিন গা ঢাকা দিয়ে থাকে। আবার যেই রাত্রির অন্ধকার হয় আবার ডাকাতি করতে বেরিয়ে যায়। এখন 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করে। ডাকাতি করে ঠিক ভোর হবার আগে আগে নদীতে যখন স্নান করছে মা, সেই সময় পাশের ঘাটে আরো একজন স্নান করছে। দেখবেন যে চোর হয় অপর ব্যক্তিকে কিন্তু সে চোরের নজরেই দেখে। এখন 10 জন স্নান করছে আর বলছে, এই ভাই শোন না, দেখ আমরা যেমন ডাকাতি করে এসে স্নান করছি, হ্যাঁ ওই দেখ পাশের ঘাটে আরো একজন স্নান করছে। আমার মনে হয় ও বোধহয় কারোর বাড়ি থেকে চুরি করে এসেছে, তাই না? চল যাই সাক্ষাৎ করে আসি। এখন সবাই মিলে মানে ওই 10 জন ডাকাত, যে ব্যক্তি একা স্নান করছে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে মা। সেখানে গিয়ে বলছে, এই যে ও বন্ধু, কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? আমি ডাকাত নই। তুমি ডাকাত নও? না না, তাহলে তুমি কি? আমি সাধু। বলছে, দেখো আমি বাবা এসেছি স্নান করতে, ঘরে গিয়ে ভগবানের সেবা দেব বলে, আমি কোনো ডাকাত টাকাত নই, আমাকে ছেড়ে দাও। চিন্তা করছে সর্বনাশ, একে যদি ছেড়ে দিই এ তো গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেবে, তাহলে সবাই এসে তো আমাদের এখানে থাকতে পারবো না, আমরা আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। এই শোনো বন্ধু, তুমি ডাকাতি হও আর সাধুই হও, এখন কিচ্ছু আর করার নেই। হ্যাঁ আমি ডাকাত নই, আমি ডাকাত নই। শোনো তাহলে এক কাজ কর, হয় তুমি দলে নাম লেখাও, আর না হলে কিন্তু তোমাকে এক্ষুনি এখানেই প্রাণ ত্যাগ করতে হবে, মানে তোমার গর্দান হবে। নাম লেখাবে না প্রাণে মরবে, কোনটা চাও? নাম লেখাবে, তাই তো? চিন্তা করছে সাধু বাবার নামটা তো লেখাই, প্রাণটাকে বাঁচিয়ে রাখি, তারপরে চিন্তা পরে করা যাবে। বেশ, তাহলে হলো কতজন বাবা? 11 জন করেছি বাবা। 11 জন। এবার দেখুন ওই দলের ভিতরে প্রতিদিন এক একজনের উপরে এক একদিন দায়িত্ব পড়ে দলটাকে পরিচালনা করার জন্য, মানে যাকে বলা হয় দলের পান্ডা। আর এক একজনের এক একদিন দায়িত্ব দেওয়া হয়, মানে সে যা বলবে সবাই তাই করবে। এইভাবে এক একদিন এক একের উপরে ভার দিতে দিতে আজকের পালা পড়ে গেছে সাধুর। শোনো সাধু, আজকের দায়িত্ব তোমার। তুমি আমাদের যেখানে নিয়ে যাবে, যে বাড়ি ডাকাতি করতে নিয়ে যাবে, আমরা সেই বাড়ি যাব, যা বলবে আমরা তাই করব, তুমি দলের পান্ডা। বলো। সাধু চিন্তা করছে, যাক দলের দায়িত্ব যখন আজ আমার ঘাড়ে, আর একটুখানি অন্তত একটু দেখি সৎ পথে নিয়ে যাওয়া যায় কিনা। সুযোগ যখন পেয়েছি, আজ আমি যা বলবো ওরা তো তাই করবে, হ্যাঁ তাহলে একটু কাজে লাগিয়ে দেখি। তাড়াতাড়ি করে কি করেছে সাধু, কিছু টাকা একজনের হাতে দিয়ে বলছে, যাও বাজার থেকে সুন্দর ধুতি, সুন্দর তুলসীর মালা, নামের মালা, জপের মালা, আবার খুর, সবকিছু নিয়ে এসো, সবকিছু কিনে নিয়ে এসো মস্তক মুন্ডন করার জন্য। আর সারা গায়ে তিলক ধারণ করে, গলায় তুলসীর মালা পরিয়ে, হাতে নামের মালা দেওয়া হবে, যা যা লাগবে সব কিনে কেটে নিয়ে এসো।
টাকা দিয়ে দিল। এখন উপায় নেই, সাধু যা বলবে তাই করতে হবে। হ্যাঁ, সব নিয়ে এসো। এবার বাজার থেকে সব নিয়ে এলো মা। সবার মস্তক মুন্ডন করে, একটু করে শিখা রেখে, হাতে নামের মালা, গলায় তুলসীর মালা, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দিয়েছে। হরি বল। কিচ্ছু করার নেই, আজ যা বলবে পান্ডা তাই করতে হবে। বলছে এবার বলো কোথায় যাব? সবাইকে সাধুর বেশ পরিয়ে বলছি যেদিন তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সেটা কোথায়? নদীর ধারে। চলো তাহলে সেইখানে যাই। নদীর ধারে নিয়ে গিয়ে সবাইকে এক সারিতে বসিয়েছে বাবা। ঠিক ভোর হওয়ার আগে আগে সবাই এক সারিতে বসে আছে। এবার সাধু বলছে আমি আর যা বলবো তোমরা কিন্তু তাই বলবে। বেশ, তাই বলবো। কি বলছে? গাইছি, সবাই মিলে গাই। হ্যাঁ, আজকে পান্ডা যা বলবে আমাদের তো তাই করতে হবে। দেখে হাত তোলো। সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ঠিক ভোরবেলা সবাই দল বেঁধে নাম করছে, হরিনাম গাইছে। আর ঠিক সেই সময় ওই নদীর ধারে এক রাজার কন্যা দাসীকে নিয়ে এসেছে স্নান করতে। স্নান করতে এসে সাধুদের মুখে এমন হরিনাম শ্রবণ করে তাড়াতাড়ি করে সেই কন্যা ছুটে গিয়ে প্রত্যেকটা সাধুর চরণে প্রণাম করলেন। প্রণাম করবার পর করজোড়ে বললেন, সাধু বাবা আপনাদের দেখে আমার মনে ভক্তি জেগেছে। আজ আমার মনে বাসনা, মধ্যাহ্নে আমার গৃহে আপনারা প্রসাদ পাবেন। হরি বল হরি বল। রাজার বাড়ির খাওয়া দাওয়া মা, যেই না নিমন্ত্রণ হলো তাড়াতাড়ি করে রাজকন্যা স্নান করে ঘরে ফিরে পিতাকে বললেন, পিতা আমি নদীর ধারে 11 জন সাধুকে দেখেছি। তাদের নাম শুনে আমার মনে বড় ভক্তি জেগেছে। আমি তাদের নিমন্ত্রণ করে এসেছি, মধ্যাহ্নে বৈষ্ণব সেবা দেব আমি। রাজা বললেন, অতি উত্তম কথা, বৈষ্ণব সেবা বলে কথা। যাও যাও তাড়াতাড়ি আয়োজন করো, আমার তো কিছুর অভাব নেই। নানাবিধ ব্যঞ্জন রন্ধন শুরু হয়ে গেল বৈষ্ণব সেবার জন্য। যথা সময়ে 11 জন সাধু, মানে একজন সাধু 10 জন ডাকাত, তারা সাধুর বেশে আসছে। মা আসবা মাত্রই চরণ ধৌত করে দিল, চরণামৃত পান করল। হরিবোল হরিবোল। দেখুন সাধুর বেশের কি মহিমা। সারা জীবন ধরে ডাকাতি করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, আর আজ তাদের চরণ ধৌত পান করছে সেই রাজকন্যা। চরণ ধৌত জল পান করলেন। করবার পর এবার তাদের সেবার ব্যবস্থা হলো। নানাবিধ ব্যঞ্জন রন্ধন হয়েছে, রাজভোগ রান্না হয়েছে। এবার আসন পেতে দিয়ে সোনার থালা, সোনার গ্লাস পরপর সাজিয়ে দিয়েছে। আর থালা গ্লাস সোনার দেখে মাথা খারাপ, স্বভাব যাবে কোথায়?
একজন আরেকজনকে বলছে, এই ভাই এদিকে আয় না, সারা জীবন তো ডাকাতি করেছিস, কোনোদিন সোনার থালা গ্লাস পেয়েছিস? বলছে কথা বলিস না, আজ আমরা সাধু। এখন থালা গ্লাস পাতানো হলো, এবার নানাবিধ ব্যঞ্জন কত কি রন্ধন হয়েছে, সেবা হলো, মা উদর পরিপূর্ণ করে সেবা হয়ে গেল। এবার কি করলো বাবা, ওই এঁঠো থালা তো আর রাজা নেবে না, ওই এঁঠো থালা গ্লাস যার যার ঝোলার মধ্যে শেষে ভরে নিল। এদিকে রাজকন্যা বলছে, বাবা সেবা দিলাম, বৈষ্ণবের দক্ষিণা দিতে হবে। যাও মা, আমার তো কিছুর অভাব নেই, তুমি যাও, তোমার মনে যা চাই, অনেক অনেক মূল্যবান রত্ন আছে, যত খুশি তুমি দান করে দাও। হরি বল। এবার যেই না মূল্যবান রত্নগুলি এনে তাদের ঝোলায় দিচ্ছে, তখন একজন আর একজনকে বলছে, হ্যাঁ রে বন্ধু, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে সারা জীবন সাধু সঙ্গ করলে না জানি এর থেকে আরো কত মূল্যবান সম্পদ আমরা পাব। সারা জীবন চুরি ডাকাতি করে যা পাইনি, একদিন সাধু সঙ্গ করে এত কিছু পেলাম, আর যদি সারা জীবন করি তাহলে আরো কত দামি সম্পদ আমরা পাব। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ঠিকই বলেছো, সারা জীবন সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে গায়, লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। আজ মহাজন বললেন যে দেখো, আজ আমার গৌরহরি একা আসেনি, দুই তনু এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। অর্থাৎ গোবিন্দ চোর হতে পারে, কিন্তু চোরা কানায় তার একা আসেনি। আমাদের রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়ে, আমাদের রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় আজ সাধু হয়েছে। রাই সাধুর চোরা কানায় সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। চোরা কানায় সাধু হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে আমার ভাই এখন আর চুরি করে না? না না ঠাকুর, তোমার ভাই আর চোর নেই। অবশ্য না। তাহলে আর একটা কথা বলবে, আমার ভাই তো মূর্খ ছিল, মানে লেখাপড়া করার সময় পাইনি, সারাদিন তো মাঠে ধেনু চড়াতো, সবাই আমার ভাইকে মূর্খ কানাই বলতো। তা এখন কি আমার ভাই মূর্খ আছে? না না ঠাকুর, তোমার ভাই এখন আর মূর্খ নেই, সে নবদ্বীপের মাঝে মস্ত বড় পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে। পণ্ডিত হয়েছে। মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। আজ ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই আজ পণ্ডিত হয়েছে। অবশ্য না। তাহলে আমি আর দেরি করব না, কেমন? আমি এবার আসি। হ্যাঁ, হরি বল হরি বল। জিজ্ঞাসা করছে কোথায় পাবো কানাইকে? নবদ্বীপে। বলছে ঠাকুর তুমি তো সবই জানো, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়না চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। তোমার ভাই কোথায় আছে তুমি জানো না? ভগবান তো সবই জানে বাবা। আমার নিত্যানন্দ প্রভু কি জানতেন না তার ভাই কোথায় আছে? নিশ্চয়ই জানতেন, তিনি তো ভগবান। কিন্তু তিনি নিজে জেনেও আজ যে বৈষ্ণবের কাছ থেকে তিনি সন্ধান নিলেন, ইনি কে? শাস্ত্রে বললেন ইনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি হলেন আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু। তাই গুরুর কাছ থেকে সন্ধান নিলেন, নিয়ে চললেন এবার নবদ্বীপ ধামে। আর জীবকে শিক্ষা দিলেন, হে জীব, যদি গৌর চরণ পেতে হয় আগে গুরু চরণ আশ্রয় করো।
আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। নিজে সব কিছু জেনেও গুরুচরণ সার করে এবার যাচ্ছে গৌর দর্শন, যাচ্ছে নবদ্বীপ ধামে। তা যাচ্ছে কেমন করে? ডাকতে ডাকতে জগ জন তারণ কারণ নবদ্বীপে যখন এসে পৌঁছালেন নিতাই চাঁদ, তখন প্রভাত হয়ে গেছে। আর দেখবে নবদ্বীপে আজও বর্তমান এটা কত বৈষ্ণব ব্রাহ্মণ যারা প্রভাত হওয়ার সাথে সাথে গৌর নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে যায়, আজও আছে এটা। এখন নবদ্বীপের ঘাটে মানে গঙ্গা পার হয়ে নবদ্বীপের ঘাটে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে বাবা। আর ঠিক সেই সময় বৈষ্ণবগণ আসছে ঝাঁকে ঝাঁকে ওই গঙ্গা স্নান করতে। ছুটে গিয়ে আমার নিতাই চাঁদ ওই বৈষ্ণবগণকে আসতে দেখে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। আর বৈষ্ণবরা আসছে গাইতে গাইতে, কি গাইতে গাইতে আসছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই না নিত্যানন্দ প্রভু শুনেছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ওই গৌর নামটা শোনা মাত্রই ছুটে গিয়ে এক বৈষ্ণবকে জড়িয়ে ধরে নিতাই চাঁদ বলছে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে। হোমা যাকে জড়িয়ে ধরেছে তাকে জিজ্ঞাসা করছে তুমি কে? তখন সেই বৈষ্ণব বলছে, ঠাকুর আমি এই নবদ্বীপবাসী, আমার নাম নন্দন আচার্য। কিন্তু তুমি কি ঠাকুর আমাকে জড়িয়ে ধরলে? নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমাকে চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা নন্দন, তুমি তো এই নদিয়ায় থাকো তাই না? হ্যাঁ। আমাকে একটা কথা বলবে? কি ঠাকুর? বলো না নন্দন। এইখানেই তো তুমি থাকো, বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না বলেছে মা, তখন কিন্তু নন্দন আচার্যের বোঝা সারা যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু প্রকাশ করলেন না, সত্যটা বললেন না। জিজ্ঞাসা করছে নিতাই চাঁদ,
বলে দে রে নদে বাসি তোরা কে দেখেছিস তারে বলে দে রে নদে বাসি প্রাণে কানাইয়া ভাইয়া মেরা প্রাণে কানাইয়া ভাইয়া মেরা প্রাণে কানাইয়া ভাইয়া মেরা হরি এই নদিয়া ও রে বলে দে রে নদে বাসি তোরা কে দেখেছিস তারে বলে দে রে নদে বাসি সঙ্গে সঙ্গে নন্দনাচার্য বলছে ও ঠাকুর তোমার প্রাণ কানাই তা তো আমরা জানি না ঠাকুর তা তোমার ভাই কানাই আগে কোথায় থাকতো শুনবে যমুনার সে বিমাল তটে গোপাল লয়ে যেত গোঠে কানাই যমুনার সে বিমল তটে গোপাল লয়ে যেত গোঠে আবার বাজিয়ে বাঁশি মধুর হাসি বাজি বাঁশি মধুর হাসি আবার বাজিয়ে বাঁশি মুখে মধুর হাসি পাগল করা সুরে বলে দে রে নদে বাসি তোরা কে দেখেছিস তারে বন্দে দে নদে বাসি আচ্ছা নন্দন তুমি তো নদিয়ায় থাকো আমাকে একটু থাকবার জায়গা দেবে তোমার ঘরে ও ঠাকুর ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি স্নান করে আসি স্নান করে নিত্যানন্দ প্রভুকে সাথে করে নিয়ে নন্দনাচার্য তার ঘরে গেল বাবা ঘরে যাবার পর নিত্যানন্দ প্রভু দেখছেন কি মা চারিধারে তুলসীর বন তাই না দেখে মনে বড় আনন্দ হলো অনন্দন বলো ঠাকুর বেশ কদিন হলো বৃন্দাবন থেকে যাত্রা করেছি এখনো কিছু খাইনি আমাকে একটু কিছু খাওয়ার ব্যবস্থা করো না
নন্দনাচার্য বলছে দেখো ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না। কেন? তুমি কি ভিক্ষা করো না? ভিক্ষা করি, কিন্তু কেউ তো ভিক্ষা দেয় না, কি করব বলো? আচ্ছা তুমি এক কাজ করো, আজ তুমি ভিক্ষায় যাবে, সমস্ত নদেবাসীকে বলবে যে তুমি নিতাই প্রভুর সেবা দেবে, দেখবে সবাই তোমাকে ভিক্ষা দেবে। নন্দনাচার্য কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে প্রভুকে বললেন তুমি থাকো ঘরে, চললাম ভিক্ষায়, আজ দেখবো তোমার নামের কত মহিমা। নিতাই চাঁদকে বসিয়ে রেখে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার নদেবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে চিৎকার করে ডাকছে, আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও 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 আমায়। আমি নিতাই প্রভু সেবা দেব, তোমরা ভিক্ষা দাও আমি নিতাই প্রভু সেবা দেব, তোমরা ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়। যেই না বলেছি নিতাই প্রভুর সেবা দেব, সমস্ত নদেবাসী চাল ডাল এনে ওই নন্দনাচার্যের ঝোলায় ঢেলে দিচ্ছে। বাবা একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবার ঘরে ফিরে এসে রন্ধন করলেন, রন্ধন করে আগে নিতাই প্রভু সেবা দিল। দেবার পর নন্দনাচার্য করজোড়ে বলছে, প্রভু তোমার কাছে আমার একটা বাসনা, বলো। প্রভু গো, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। হরিবল হরিবল। কেন বাবা এই বাসনা জানেন? নন্দনাচার্যের মনে বাসনা যে নিতাই গৌরের প্রথম যে মিলন সেটা যেন আমার কুঠিরে হয়। নিতাই হরিবল হরিবল হরিবল। এদিকে কি হলো? গৌরহরি তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে নবদ্বীপের মাঝে এক মহাপুরুষ এসেছে। স্বপ্নের মধ্যে যখনই দেখলেন, তালো ধ্বজ রথে সংসারের আশা আসিয়া রহিল রথ আমার দোয়ার, আসিয়া আমার শনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়, তোমাতে আমাতে কাল হবে পরিচয়। গৌরহরি স্বপ্নের মধ্যে মহাপুরুষটাকে দর্শন করে চমকে উঠলেন। সমস্ত ভক্তকে বললেন, ভক্তগণ এই নবদ্বীপে আমার দাদা এসেছে, সে দাদা ছাড়া আর কেউ নয়, তোমরা যাও সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দেখে এসো কোথায় এসেছে আমার দাদা। ভক্তগণ বললেন, প্রভু তোমার দাদা? ও গৌরহরি, দাদাকে চিনব কি করে? তার দেখতে কেমন? শুনবে? শোনা তাহলে। বেত্র বাধা কানা কুম্ভ বাম হাতে, বেত্র বাধা কানায় কুম্ভ বামে হাতে, নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথায়,
কুণ্ডল বিচিত্র ব্রহ্ম শ্রুতে মূলে কুণ্ডল বিচিত্র সে যে হল ধরে ভাবে তার বুঝিলাম চরিত্র হলধরে ভাবে তার বুঝিলাম চরিত্র হল ধরে ভাবে তার বুঝিলাম চরিত্র হলধরে ভাবে তার বুঝিলাম চরিত্র সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে আমার প্রাণের দাদা সেই তো এসেছে আমার প্রাণের দাদা সেই তো এসেছে হল ধরে ভাবে তার বুঝিলাম চরিত্র তার নামে তার বুঝিলাম চরিত্র। তবে আর দেরি কেন, চলো আমিও যাব তোমাদের সঙ্গে। খোল করতাল বাজিয়ে গৌর হরি ভক্তগণকে নিয়ে নদিয়ার সকলের ঘরে ঘরে গিয়ে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন বাবা ওই নন্দনাচার্যের ঘরের সামনে। নন্দন, ও নন্দন! নন্দনাচার্য বাইরে এসে বলছে, গৌর হরি তুমি এসেছো আমার কাছে? হ্যাঁ নন্দন, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, গঙ্গার ঘাটে দেখা, বললো আমার ঘরে আসবে, আমি তাকে এনেছি। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ নন্দন, আমি তার সঙ্গে দেখা করতে চাই। তবে শোনো, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, ভিতরে যাবে না যত সময় আমি বাইরে না আসবো, কেমন? ঠিক আছে প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে দাঁড়ালেন আর গৌর হরি এক পা দুপা করে ভিতরে ঢুকলেন। ভেতরে ঢুকে কি দেখছে মা? নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কানাই, সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে অবশেষে নবদ্বীপে এসেছি, আর মনে হয় বাঁচবো না রে ভাই। তবে মৃত্যুর আগে কি তোকে একবার দেখতেও পাবো না? আমার যা চলবার শক্তি নেই কানাই, একবার এসে দেখাতে। গড়াগড়ি দিয়ে কাঁদছে। এমন সময় দরজার কাছে দাঁড়িয়ে গৌর হরি ডাকছে, দাদা, দাদা। কে? একবার চেয়ে দেখো। নিত্যানন্দ প্রভু ধুলা থেকে উঠে যেই না দরজার দিকে লক্ষ্য দিয়েছে, গৌর হরি সেই রূপ দেখে চিনতে পারছে না মা। চিন্তা করছে, এটা কি আমার ভাই কানাই? গৌর হরি তাড়াতাড়ি করে নিজের অঙ্গগন্ধ দাদা নাসিকায় দিলেন, আর ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কে চিনতে ভুল হয়? ছুটে গিয়ে কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই, কেমন আছিস ভাই? কতদিন তোকে দেখিনি, তোকে ছেড়ে আমি থাকবো কেমন করে বল? কেমন আছিস কানাই বল? গৌর হরি বলছে, দাদা চুপ, এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন? এতদিন পর তোকে পেলাম, আমি ডাকবো না? না দাদা, কানাই বলে ডেকো না। কেন জানো দাদা? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, না কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। নিত্যানন্দ প্রভু বলছে, ও নিমাই, আহা ও কানাই, তুই নামটা বদলেছিস ভাই? হ্যাঁ, তবে শোন, আমাকেও না কেউ চেনে না, না কেউ চেনে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই, আমি কেউ জানে না। সে কি দাদা, তুমিও নাম বদলেছো? বাবা, চলো দাদা, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ করাবো। এই বলে যেই না নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌর হরি বাইরে এলো বাবা, আসবার পর কি দেখছে? কান পেতে শুনছে নন্দনাচার্য দেয়ালে,
আর যেই না দেয়ালে কান পেতে শুনছে দেখেছে গৌরহরি, বলে উঠলে নন্দ। নন্দনাচার্য বলছে ঠাকুর কি হলো, চিৎকার করছো কেন? আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, আমি তো তোমার কথা অমান্য করিনি। দয়াময়, তুমি তো নিষেধ করেছো আমি যেন ভিতরে না যাই, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে, তুমি ব্রজের বাকাশে, আর এই তো অবধূতরা, তুমি ব্রজের বাঁকা এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশে এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশম এই তো অবধূতরা, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ওই ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই এবে হলো গৌরমিতা, এবে হলো গৌরমিতা, ব্রজের কানাই বলাই, ব্রজের কানাই বলাই এবে হলো গৌরমিতা, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে। হরিবল হরিবল। এদিকে কি হলো মা? শ্রীবাস পণ্ডিতকে বলে, শ্রীবাস, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি একবার পাঠ করো। বরহা পীড়া নটবর বপ করনায় করনে করম, বিভ্রাদবশ্য কনক কপিশং বৈজন্তিং চামলং, রন্ধ্রান বিনরধার শোধায় পুরায়ণ গোপবিন্দ, বৃন্দারণ্যং শপদ রমণং প্রাবেশাদ গীত কীর্তি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন। এদিকে মা সচিমা তিনি খবর পেল তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। আলু থালু পাগলিনীর ন্যায় মা আমার বিশ্বরূপ বিশ্বরূপ বলতে বলতে নন্দনাচার্যের ঘরে এলেন। গৌরহরি বললেন, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, বাবা বিশ্বরূপী হোক আর নিত্যানন্দই হোক, সন্তান তো ফিরে এসেছে। এমন করে মাকে কাঁদিয়ে কেউ চলে যায়? আয় বাবা। দুই সন্তানকে কোলে বসালেন। নন্দনাচার্যের গৃহে নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন হলো। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই, সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই, এবার ভক্তগণে বদন ভরে হরি গুণ গায়, এবার ভক্তগণে বদন ভরে হরি গুণ গায়। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর